কেমন হবে কানপুরের কালো মাটির উইকেট, কিংবা একাদশে কোনো পরিবর্তন আসবে কিনা, তাইজুল ইসলাম খেলবেন কিনা, ভারতের একাদশে কোনো পরিবর্তন আসবে কিনা। দর্শক, আমি নিশ্চিত আপনারা এমন কিছুর প্রত্যাশায় ছিলেন যে ম্যাচের আগের দিন আমরা এমন কিছু নিয়ে আলোচনা করব, সেই বিস্তারিত তথ্যগুলো আপনাদের জানানোর চেষ্টা করব আমরা প্রতিনিধির মাধ্যমে যতটুকু জানতে পেরেছি বা আমাদের যতটুকু মনে হয়। কিন্তু আজকে দুপুর নাগাদ গল্পটা একেবারে মানে কি বলে, দৃশ্যপটটা একেবারে পাল্টে গেছে। যখন দুপুর নাগাদ আজকে মানে অনুমেয়ভাবেই নাজমুল হোসেন শান্ত প্রেস কনফারেন্সে আসার কথা ছিল, যেহেতু গতকাল চান্দিকা হাতুরু সিং এসেছিলেন, কিন্তু নাজমুল হাসান শান্ত এলেন না, এলেন সাকিব আল হাসান। তারপরের যে গল্পটা সেটা একেবারে পুরো বাংলাদেশকে নাড়িয়ে দিল। টি-20 ক্রিকেট তো অবসরে ঘোষণা দিলেন এবং টেস্ট ছেড়ে দিচ্ছেন, সেই কথাটাও জানিয়ে রেখে গেলেন সাকিব আল হাসান। সাকিব আল হাসান বাংলাদেশের ক্রিকেটের আকাশের নক্ষত্র, আপনি যাই বলেন, তারকা, মহাতারকা, নক্ষত্র, উল্কাপিণ্ড, ধূমকেতু, যাই বলুন না কেন আপনি সব বলতে পারেন, কিন্তু তবুও যেন এই তাকে নিয়ে বিশেষায়িত শেষ হবে না বা বিশেষণ শেষ হবে না। আমরা সেই সাকিবকে নিয়ে কথা বলবো। আমাদের আজকে টোটাল ইম্প্যাক্টের পুরো অংশটা জুড়ে প্রায় সাকিব আল হাসান থাকবে। সেই দিকটা আমরা চেষ্টা করব যে কানপুর টেস্ট নিয়ে কিছু একটা কথা বলার জন্য। প্রতিদিনের মতো আমি মোমিনুল ইসলাম আপনাদের সঙ্গে আছি এবং আমার সঙ্গে আমার সহকর্মী মোহাম্মদ সাদমান আছেন। সাদমান, আপনাকে স্বাগত। আজকে বাংলাদেশের জন্য নিশ্চিতভাবে একটা অন্যরকম দিন, মানে বড় দিন বলবো না আমি, কারণ সাকিবের মতো ক্রিকেটার হুট করে বিদেশের মাটিতে অবসর ঘোষণা দিলেন। এইটা তো বাংলাদেশের জন্য একটা মানে এটা কি দিন বলা যায় আসলে খুঁজে পাচ্ছি না। আসলে আমি যেটা চিন্তা করছিলাম যে ঢাকায় বাংলাদেশে মেঘাচ্ছন্ন আকাশ, বৃষ্টি হচ্ছে সারাদিন, 2 দিন ধরে এরকম, কানপুরেও বৃষ্টি পড়ছে। আমরা বলছিলাম যে ফার্স্টের 2 দিন হয়তো খেলাই হবে না। সেটা আসলে এই কান্নাটা কি আসলে সাকিবের জন্য, এই বৃষ্টিটা কি আসলে সাকিবের জন্য নাকি, সেটা আসলে এভাবে মিলে গেল। সাকিবের কথা বলতে গেলে আসলে বাংলাদেশের ক্রিকেটে আপনি যদি বলেন সাকিব হচ্ছে বাংলাদেশ ক্রিকেটে যদি ডিসক্রাইব করতে যান, একটা হচ্ছে বিফোর সাকিব আর একটা আফটার সাকিব আল হাসান। কারণ সাকিব আল হাসান আসার পরে বাংলাদেশের ক্রিকেটের দৃশ্যপট পুরা চেঞ্জ হয়ে গিয়েছে। ওয়ার্ল্ড ক্রিকেটে বাংলাদেশের মান বা খেলার এরকম একটা খেলোয়াড় প্রডিউস করে বাংলাদেশ, যেখানে সাকিব আল হাসান অন্যান্য সকল এত বড় বড় ইন্ডিয়া, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড এদের সাথে অলরাউন্ডারের সাথে কম্পিট করে তিনি বছরের পর বছর 1 নাম্বার থেকে গেছেন। বাংলাদেশের একটা এরকম একটা ক্রিকেটার আসলে আর আসবে নাকি বা আমরা নিয়ার ফিউচারে পাবো নাকি, আমি খুবই তার যে বিদায়ের যে ধরনটা, সেটা যেটা তিনি বললেন যে টেস্ট থেকে আমি ঢাকায় গিয়ে অবসর নিতে চাই বা বাংলাদেশে গিয়ে সাউথ আফ্রিকার বিপক্ষে সিরিজটা খেলে অবসর নিতে চাই। কিন্তু তিনি যে শঙ্কার কথাটা বলে গেলেন যে যদি আমি নিরাপদ বোধ করি, বাংলাদেশের লাস্ট 17 বছরে বাংলাদেশের ইতিহাসের সেরা ক্রিকেটার, অনেক কিছুই বলা যায়, এমন একজন ক্রিকেটার বাংলাদেশে আসতে পারবেন কিনা, তার শেষ ম্যাচটা দেশ মাটিতে খেলতে পারবে না, এই শঙ্কাটা আপনাকে কি আসলে? এটা আসলে কখনোই এক্সপেক্টেড ছিল না যে এরকম একটা শঙ্কা নিয়ে আমরা সাকিব আল হাসানের নিয়ে কথা বলবো। আমরা সবসময় মানে যা দেখেছি বড় বড় প্লেয়ারদের ক্ষেত্রে বাংলাদেশের পরিপ্রেক্ষিতে যে মাঠ থেকে বিদায় নিতে পারেন না সহজে, মানে যেসব প্লেয়ারদের আসলে মাঠ থেকে বিদায় নেওয়ার কোনো প্লেয়ারের অবসরই খুব যে একটা সুন্দরভাবে হয়েছে, হয়তো বোর্ডের সাথে সমস্যা রয়েছে, না হলে প্লেয়ারদের মধ্যে নিজেদের মধ্যে সমস্যা নেই, অনেক কোনো না কোনোভাবে বিদায়টা মাঠ থেকে নেওয়া হয়নি। সাকিব আল হাসানের ক্ষেত্রে আমরা কিন্তু ওইভাবে চিন্তা করতাম, কারণ সাকিব আল হাসান যেরকম প্রফেশনালিজম মেনটেন করে এসেছেন পুরো ক্যারিয়ার জুড়ে, তার মোটামুটি মানে খেলার দিক দিয়ে, খেলার দিক দিয়ে যেরকম, সেই ক্ষেত্রে আসলে সাকিব আল হাসান মাঠ থেকে বিদায় নেবেন এইটাই আসলে কাম্য ছিল। এই যে যেটা খেলার ভিতরে থেকে খেলার বাইরে আসলে তার যেসব কার্যক্রম হয়েছে, মোস্ট রিসেন্টলি তিনি রাজনীতিতে জড়িত হয়েছেন, সেটার কারণেই আসলে এই খেলাটা যিনি বলতে চাই। আপনার কাছে কি এটা মনে হয়? আমার কোনো ক্ষেত্রে আমার কাছে এটা মনে হয় যে সাকিব রাজনীতিতে যোগ দেওয়ার পর লাস্ট 6 মাস ধরে তিনি রাজনীতিতে বা 7 মাস 8 মাস হয়ে গেছে, রাজনীতিতে যোগ দেওয়ার কারণে কি তার এই অবসরের পেছনে একটা বড় কারণ কিনা? যোগ দেওয়ার কারণে তিনি সংসদ সদস্য পদ হারিয়েছেন, তার সরকার ক্ষমতায় নেই, তিনি এখন দেশে আসতে পারা যেটা, না আসতে পারা যেটা ভয় আছে, এটা তো শুধুমাত্র রাজনৈতিক কারণে। ক্রিকেটার সাকিবের তো এরকম ভয় থাকার কথা। এখন এইটাই তো কথা, মানে আপনি যখন এই সরকারটা ফল করে তখন আপনি দেখেছেন যেই নেতাকর্মীদের আসলে ধরা হয়েছে বা জেলে গিয়েছে তাদের উপরে কিন্তু আদালতে অ্যাটাক হয়েছে, বা তাদের নিরাপত্তাও কিন্তু সেভাবে দিতে পারেনি পুলিশ বা এই সরকার। মানে এটা এখন অনেকটাই কমেছে। কিন্তু আপনি সাকিব আল হাসানের ক্ষেত্রে আপনি যদি চিন্তা করেন যে তিনি দেশে আসার পর এরকম একটা সিচুয়েশান হলো যেখানে
তিনি কোর্টে দৌড়াদৌড়ি করছেন, পুলিশদের সাথে ধস্তাধস্তি হচ্ছে বা কোনো একটা অকারেন্স হয়ে যাচ্ছে, এই জিনিসটা আপনি আসলে সাকিব আল হাসানের ক্ষেত্রে দেখতে খুবই হবে, মানে কাম্য হবে না। আপনি যতই রাগ থেকে বলুন না কেন, বাংলাদেশের মানুষের এখন হয়তো অনেক রাগ সাকিবের উপরে, বেশিরভাগ আপনি এখন 60-40% হয়ে গেছে যে হয়তো সাকিবের বিপক্ষে চলে গিয়েছে। সো কিন্তু আপনি যখন এরকম সিন একটা দেখবেন, আপনার ঠিকই কিন্তু খারাপ লাগবে যে না সাকিব, এইটা তো আমাদের দেশের জন্য একটা বড় অসম্মান, কারণ সাকিব বিশ্ব তারকা, মানে শুধু তো বাংলাদেশের তারকা না, সাকিব বিশ্ব ক্রিকেটে অনেক বছর খেলেছেন। 19 বিশ্বকাপে আপনি যদি চিন্তা করেন যে টপ পারফরমারদের জন্য, এমনকি ম্যান অফ দ্য টুর্নামেন্ট হওয়ার দৌড় হচ্ছে, মানে এই পারফরমেন্সটা আপনার সবসময় বলবে, আপনি ওয়ার্ল্ড কাপ হলেই আপনি বলবেন যে সাকিব আল হাসান এরকম একটা পারফরমেন্স হয়েছিল, বাংলাদেশের একটা প্লেয়ার এরকম পারফরমেন্স হয়েছিল। মানে আমি বলছি যে এই টাইপের যে এই লেভেলের প্লেয়ার, তিনি আসলে খেলার বাইরের কারণের জন্যই তিনি দেশে এসে আসলে অবসর নিতে সন্দিহান। তিনি আসলে আজকে প্রেস কনফারেন্সে বলেছেন যে তার ফ্যামিলিও এটা নিয়ে কনসার্ন যে তিনি আসলে কতটুকু সেফ থাকবেন এই দেশে, নিজের দেশে আসলে ফেরত আসাটা সেফ না তার জন্য, এটা আসলে সবার জন্যই কষ্ট। আপনার কি মনে হয় যে সাকিবের সাউথ আফ্রিকা সিরিজটা খেলা সম্ভব, বা আসলে ওই চান্সটা আপনি দেখছেন কিনা কোনোভাবে? আমার বিসিবি কিন্তু পক্ষ থেকে কিন্তু আমি একটু যোগ করে দিই যে শাহরিয়ার নাফিস কিন্তু ওই দিন বলেছেন যে তিনি কোনো সংশয় দেখেন না, কিন্তু আসলেই কি সংশয় নেই? হ্যাঁ, এখন আপনি সাকিব আল হাসান কিন্তু এটাও বলেছে বিসিবির সাথে কথা বলে সব কিছু যদি ঠিক থাকে বা যদি সিকিউরিটির কনসার্ন ইয়া করতে পারে তাহলেই তিনি আসবেন। তিনি কিন্তু বলেননি যে, কনফার্ম করেননি যে না আমি সাউথ আফ্রিকা সিরিজটা খেলবো। এই কথাটা বলার ফলে যেটা হয়েছে যে মনে করেন যে অনেকটাই বিসিবির উপর চলে গিয়েছে যে আমরা যদি তাকে প্রপার সিকিউরিটিটা দিতে পারি তাহলেই তিনি এসে খেলবেন। এখন যদি সেটা না হয় তাহলেই হয়তো কানপুরের টেস্টটাই সাকিবের শেষ টেস্ট হিসেবে ধরে নিতে। আমার কাছেও কেন জানি মনে হয় যে কানপুরটাই সাকিবের শেষ, কারণ হচ্ছে আমার কাছে যেটা ব্যক্তিগতভাবে মনে হয় যে ধরুন কয়েকদিন আগে তো সাউথ আফ্রিকার একটা নিরাপত্তা টিম এসেছিল বাংলাদেশে, তারা এসে দেখে গেছে যে বাংলাদেশের নিরাপত্তা পরিস্থিতি কেমন, আপনাকে সেনাবাহিনী, র্যাব বা আরও যারা আছেন তাদেরকে মোতায়েন করতে হচ্ছে তাদেরকে দেখানোর জন্য। এবং সাউথ আফ্রিকা সিরিজে যে মানে ভরপুর প্রশাসন থাকবে এটা তো মানে নিশ্চিত। এখন এইরকম পরিস্থিতিতে সাকিব যদি আসার পর হুট করে একটা অকারেন্স, আপনি যেটা চাচ্ছেন না বা হতে নাও পারে, এরকম একটা অকারেন্স, একটা ইট ছুঁড়ে মারলো বা ঢিল ছুঁড়ে মারলো, এরকম পরিস্থিতি সাকিবকে যখন আপনি মিরপুরের সামনে ভুয়া ভুয়া স্লোগান শুনেছেন যে দর্শকরা ভুয়া ভুয়া বলছে, এইটাই কিন্তু আমাদের কাছে অনেক বড় ব্যাপার, অনেক বড় যে সাকিব আল হাসানকে এটা ডিজার্ভ করে না। সো সেই ক্ষেত্রে আপনি যেগুলো বলছেন যে কোনো একটা অকারেন্স হবে ইটপাট খেলার, সেটা তো অনেক বড় বিষয়। আর আপনার একটা মানে সাউথ আফ্রিকার মতো একটা দল আসবে, তাদের সামনে এরকম একটা ইনসাল্টিং বিষয় হওয়াটা আসলে কারোর জন্যই ভালো না। আমার কাছে যেটা মনে হয় বিসিবি হয়তো এই রিস্কটা নেবে না, কেন জানি মনে হয়, আমি জানি না আসলে। বিসিবি চেষ্টা তো করবে যাতে আজকে যখন খুব সম্ভবত আমরা যখন ভিডিওটা বানাচ্ছি তখন তো আসলে বিসিবি সভাপতি কথা বলছেন না, তারপরে হয়তো কথা বলবেন, তিনি হয়তো এটা আসলে বিস্তারিত একটা ধারণা দেবেন যে কী হতে পারে। আরেকটা জিনিস হচ্ছে সাকিবের রাজনীতির সাথে মনে হয় যে আরও কিছু বয়স, ফর্ম, এই ব্যাপারগুলো তো সামনে আসছে। বেশ কিছুদিন ধরে তিনি পারফর্ম করতে পারছেন না। এই সিরিজের আগে বা এই সিরিজ চলাকালীন চেন্নাই টেস্টের সময় তিনি ইনজুরির একটা আপডেট বিতর্ক উস্কে দেওয়া হয়, এটাও তো একটা বড় কারণ হতে পারে। অবশ্যই, মানে আপনি মানে সব দিক থেকেই আসলে তার হয়তো মনে হয়েছে যে আমার এখন আসলে ছেড়ে দেওয়াটাই এমন। তিনি একদম শেষ পর্যন্ত তিনি দেখছেন যে তিনি তার চোখের সমস্যা বা তার হেড পজিশন নিয়ে তিনি কত স্ট্রাগল করে ব্যাটিং করছেন, তারপরে আঙ্গুল ইনজুরি নিয়ে তিনি বোলিং করা লাগছে, তারপরে আপনি যেটা বলছেন ফর্মের বিষয়টা, তিনি টানা সাথে বয়স তো আছে। কালকে আমরা এটা নিয়ে কথা বলছিলাম যে মাহমুদুল্লাহ এবং সাকিব দুজনই বয়সে আসলে মানে শেষ পর্যায়ে চলে এসেছে ক্রিকেটের ক্যারিয়ারে তাদের, তাই নিয়ে তারা আসলে কবে অবসর নেবে, তাদের রিপ্লেসমেন্ট কে হবে। সাকিব কিন্তু জায়গাটা সহজ করে দিল যে তার আসলে টি-20তে হয়তো আর তাকে নিয়ে আর চিন্তা করা হবে না, তার জায়গায় অন্য রিপ্লেসমেন্ট খোঁজা হবে। টেস্টেও আপনি যেটা বলছেন, আমার মনে হচ্ছে যে কালকের টেস্টেই হয়তো তার শেষ হবে। কিন্তু আমি মন থেকে চাই যে একটা মানে তিনি বাংলাদেশে এসে বাংলাদেশের মাটিতে একটা সুন্দরভাবে একটা ফেয়ারওয়েল। সাকিব যদি এভাবে মাঠে বিদায় নিতে না পারেন, বাংলাদেশের ক্রিকেটের জন্য আসলে লজ্জা। এটা লজ্জা শব্দ ব্যবহার করা উচিত না, কিন্তু আমি তারপরও করছি যে কারণ আপনার দেশের সবচেয়ে বড় তারকাকে আপনি মাঠ থেকে বেঁধে দিতে পারছেন না, এটা বোর্ডের জন্য অনেক হিউমিলিটি। হ্যাঁ, এইটা যে আমরা তো আগেও বলতাম যে বিসিবি আসলে অন্যান্য প্লেয়ারদেরও কিন্তু মাঠ থেকে এরকম প্রপার সম্মান দিয়ে আসলে তারা অবসর যেতে পারেনি। এখন যেহেতু বোর্ড চেঞ্জ হয়েছে, আমরা হয়তো আশা করতেই পারতাম যে পারতো, কিন্তু আসলে তিনি এমন কিছু বিষয়ে জড়িয়ে গেছেন
তার এমন এমন কেস বা এমন এমন জিনিসে আছেন যে সেটা আসলে বিসিবিরও হয়তো ট্যাকেল দিতে সমস্যা হচ্ছে। আরেকটা জিনিস হচ্ছে যে আপনার সাউথ আফ্রিকা সিরিজ নিয়ে যদি আমরা কথা বলছি বা ভারত সিরিজ নিয়ে কথা বলছি, আপনার কি মনে হয় যে সাউথ আফ্রিকা সিরিজে সাকিব যদি না খেলেন বিপিএল এ খেলার কোনো সম্ভাবনা আছে, চান্স? এখন আসলে জায়গা খুবই আমার মনে হয়, আমরা আলোচনা করছিলাম যে হয়তো খুব শীঘ্রই আর সাকিবকে বাংলাদেশে দেখা যাবে না। তিনি হয়তো এখান থেকে আমেরিকায় যেহেতু তিনি সেটেল বা ফ্র্যাঞ্চাইজি লিগ খেলবেন, হয়তো তিনি আর বাংলাদেশে এখন রিসেন্ট ব্যাক করবেন। সেই ক্ষেত্রে আপনার বিপিএলটা খুব বড় একটা সময় ধরে হবে বা অলমোস্ট এক মাসের একটা টুর্নামেন্ট, এক মাসের বেশি সময়। এত দিনের আসলে তিনি মানে এই কয়েকদিনে কতটুকু একটা প্লেয়ারের জন্য কতটুকু, কারণ আপনার আরও বিদেশি প্লেয়ার আসবে, আরও বড় বড় বিদেশি প্লেয়ার এখানে মানে যেই কয়জনই আসতে পারে আসবে, সেইখানে আবার সাকিবের আসলে সিকিউরিটি নিয়ে কনসার্ন থাকলে তখন এতদিনের জন্য সাকিব আবার দেশে আসবেন, এটা মনে হয় আমার জন্য বিপিএল খেলাটা তার কঠিন হয়ে পড়বে। কারণ আপনি রংপুরের হয়ে তিনি লাস্টবার খেলেছেন, রংপুরের বসুন্ধরা যে মালিক তারাও কিন্তু এখন চাপে রয়েছে, ব্যবসায়িক দিক থেকে চাপে রয়েছে। সেক্ষেত্রে সাকিব আল হাসানকে নিয়েও তারা রিস্ক নেবে নাকি, সাকিব আল হাসান নিজেও বিপিএল খেলার জন্য রিস্ক নেবে নাকি, আমার কাছে যেটা মনে হচ্ছে যে সম্ভাবনা খুবই কম। কারণ তিনি একটা বড় ডিসিশন নিয়ে ফেলেছেন। আসলে সাকিবকে আমরা জাতীয় দল ছেড়ে দিয়েছেন আর বিপিএল তো আর হাসি মুখে অনেক কথা বলেছেন, কিন্তু তিনি আসলে সবসময় ক্যালকুলেটিভ, তিনি আসলে সবসময় ফিউচারটা মোটামুটি চিন্তা করেই তিনি বুঝেন যে আসলে তার কি করা উচিত। আপনার নিশ্চয়ই মানুষ 19-এর পারফরমেন্সের আগেই তিনি জানতেন যে তার একটা ব্যান আসতে পারে, সে তারপরেও কি ধরনের একটা পারফরমেন্স, কিন্তু তার মেন্টাল ইয়েটা খুবই স্ট্রং। কিন্তু আপনার সিকিউরিটি যখন একটা বিষয় হয়ে পড়ে তখন আসলে এটা তো সাকিবের পারফরমেন্স বা মেন্টাল পারফরমেন্সের জন্য সিকিউরিটি একটা ভালো বলেছেন। আমরা একটু শেষ করবো, তার আগে আমরা একটু চেন্নাই কানপুর টেস্ট নিয়ে একটু কথা বলি। যেহেতু সাকিব নিয়ে আমরা অনেকটা সময় কথা বললাম, সাকিব তো খেলছেন এটা তো নিশ্চিত, যিনি আজকে প্রেস কনফারেন্সে ছিলেন, গতকাল হাথুরু সিং বলে গেছেন। আর কি কোনো পরিবর্তন যে উইকেট নিয়ে একটু আলোচনা চলছে? আসলে 2টা উইকেট নিয়ে কথা হচ্ছে যে এখনো ঠিক হয়নি যে কোন উইকেটটা খেলা হবে, কিন্তু কানপুরে যেটুকু শুনছি স্পোর্টিং একটা উইকেটেই হবে প্রথম 2 দিন। আরেকটা বিষয় হচ্ছে 2 দিন আসলে বৃষ্টির একটা সম্ভাবনা আছে প্রথম 2 দিন, খুবই মানে হেভি রেইন হওয়া বা সারাদিন আসলে না খেলার মতোই 2 দিন রেইনের ফোরকাস্টে রয়েছে। সেই ক্ষেত্রে তৃতীয় দিন থেকে যদি খেলা হয় তাহলে কিন্তু পিচ ড্যাম থাকবে, সো আপনার এক্সট্রা স্পিনার নেওয়ার সম্ভাবনাটা বেশি বাংলাদেশে। সেক্ষেত্রে তাইজুল ইসলাম ইনক্লুড হওয়ার সম্ভাবনাটা বেশি। এখন আপনি হয়তো পেসার একজন কমিয়ে নাহিদ রানাকে কমিয়ে বা অন্য কোনো পেসার কমিয়ে তারপরে হচ্ছে সেক্ষেত্রে আমার মনে হয় নাহিদ রানা কমার একটা কারণ হয়তো, হ্যাঁ। কিন্তু আমি মোটামুটি মনে হচ্ছে যে স্পিনারকে একটা মানে তাইজুলকে নেওয়া হবে। আবার সেই ক্ষেত্রে সাকিব যেহেতু শেষ ইয়ার, তো এখন তাইজুল মোটামুটি ম্যাচটা অন্যরকম, যে সবাই সাকিব আল হাসানের জন্য ম্যাচটা খেলবেন এবং সবাই চাইবেন যে এই ম্যাচে এমন কিছু করে দেখানোর জন্য সাকিবের যদি শেষ ম্যাচ হয়ে যায় সেটা যদি একটা স্মৃতি বিজড়িত একটা ম্যাচ সাকিবের জন্য, সেটা কিন্তু বাংলাদেশে সবার করা উচিত। অন্য সব কিছু বাদ দিয়ে আশেপাশে কি হচ্ছে, খেলার মাঠের বাইরে কি হচ্ছে, এগুলো বাদ দিয়ে একটা ম্যাচ যেটা সাকিবের জন্য খেলবো বা সবার ভালো পারফরমেন্সটা আসলে বের করে নেওয়া উচিত একটা ইন্সপিরেশন থেকে যে আমরা অন্তত ভালো খেলি। কারণ টেস্টে আসলে ভালো খেলাটা আমরা চাচ্ছি, আমরা জিতার চেয়ে আমরা সবসময় চাচ্ছি যে ইন্ডিয়া বা বড় টিমের এগেইনস্টে 4th ডে 5th ডে ভালো একটা ফাইট দেখ। সেই ফাইটটা কিন্তু আমরা ফার্স্ট টেস্টে পাইনি। সো এখন অনেক ইস্যুই রয়েছে, এই ইস্যুগুলোকে আসলে পাশে রাখতে হবে, সাকিবের জন্য খেলুক বা বাংলাদেশের জন্য খেলে আসলে ভালো খেলতে হবে। আরেকটা জিনিস বাংলাদেশের আরেকটা জিনিস হচ্ছে আমার যেটা মনে পড়ে যে বাংলাদেশ যখনই কোনো দিন কারোর জন্য ম্যাচটা খেলে, যেমন মাশরাফির জন্য খেলেছে বা আরও যখন যে সময়গুলোতে হয়েছে, তো ওই ম্যাচগুলো বাংলা সবসময় ভালো খেলে, যখন পিঠ থেকে যায় বা ধরেন এই সিচুয়েশনগুলো তৈরি হয়, এটা সবসময় ভালো খেলে। আপনি বলছিলেন যে বাংলাদেশের একাদশে তাইজুলের দেখার একটা সম্ভাবনা তৈরি হচ্ছে বা হতে পারে উইকেটের যে পরিস্থিতি। আমি একটা পরিসংখ্যান দেখছিলাম, যেখানে দেখলাম যে এই মাঠে মানে গ্রিন পার্কে রবীন্দ্র জাদেজা 2টা ম্যাচ খেলেছেন, অশ্বিন 2টা ম্যাচ খেলেছেন, যেখানে অশ্বিন 2 ম্যাচে 16 উইকেট, রবীন্দ্র জাদেজা 11 উইকেট নিয়েছেন, কুলদীপ যাদবের হোম গ্রাউন্ড, তারাও কি আসলে ওই পথে হাঁটতে পারে? হ্যাঁ, আমার মনে হয়, কারণ আমি আপনার আগেও বলছিলাম যে তারা এটাকে কিন্তু একটা প্র্যাকটিস সিরিজ হিসেবে দেখছে। তাদের কিন্তু পরে অস্ট্রেলিয়ার সাথে খেলা রয়েছে, বড় নিউজিল্যান্ডের সাথে খেলা রয়েছে। সো সেই ক্ষেত্রে আপনার মানে সবগুলা অপশানকে খেলার চান্স দেওয়া, প্লে টাইম দেওয়াটা আসলে ইন্ডিয়া হয়তো এইভাবেই চিন্তা করবে। আমরা শুনছিলাম যে হয়তো বুমরাকে রেস্টেও দিতে পারেন তারা। সো সেই ক্ষেত্রে কুলদীপ যেহেতু ফার্স্ট টেস্ট খেলেনি, এই পিচে কুলদীপের আশাটাও আসলে মানে সহজ হয়তো, মানে তারা সেটা প্লেয়ারের কমতির জন্য না, তারা তাদের স্ট্রেংথটা বাড়ানোর জন্য, যে তাদের যে অপশনসগুলো আছে এগুলো একটু ভালো করে চর্চা করার জন্য, গেম টাইম দেওয়ার জন্য আসলে হয়তো কুলদীপকে আমরা দেখবো যে নিয়ে এসেছে।
একাদশ হয়তো এরকম হবে। আর যেটা বললেন যে বৃষ্টির একটা সম্ভাবনা আছে, আমরা আসলে জানি না আসলে কী পরিস্থিতি হবে। আমাদের প্রতিনিধি ফয়সাল হাবিব তিনি ভারত থেকে বা কানপুর থেকে আমাদের যতটুকু জানিয়েছেন যে এখন পর্যন্ত বৃষ্টি হচ্ছে, সম্ভাবনা আছে আমাদের যে আগামীকালকে বৃষ্টি হতে পারে। আজকে এই যে হালকা বৃষ্টির মধ্যেও কিছু প্র্যাকটিস করেছে ইনডোরে বা এইভাবে আসলে। তো এটা সম্ভাবনা আছে, দেখা যাক আসলে প্রথম দিন ম্যাচটা হয় কিনা। সাদমান আপনাকে ধন্যবাদ। আমরা নিশ্চিত যখন টেস্ট শুরু হবে তখন আমরা অবশ্যই দিন শেষে প্রতিদিন কথা বলব। দর্শক আপনাদেরকেও ধন্যবাদ দিতে চাই, আপনারা আমাদের সঙ্গে থাকবেন, কারণ আমরা প্রত্যেক দিন এই যে কানপুর টেস্টের প্রতিদিন শেষে আপনাদের সঙ্গে যুক্ত হবে, কথা বলবো ম্যাচের যে দিকগুলো আছে, কোথায় বাংলাদেশ ভালো করলো, কোথায় খারাপ করলো, কোথায় আরও ভালো করা যেতে পারতো, সেই ব্যাপারগুলো আপনাদের সঙ্গে আমরা কথা বলবো। আপনারা সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং ক্রিক ফ্রেঞ্জির সাথেই থাকুন।